পিয়ার পদ্ধতির মৌলিক সংস্কারের একটা অন্যতম উপাদান। এই পিয়ারকে বলা হয় মাদার অফ অল রিফর্মস। সকল সংস্কারের মা হলো পিয়ার পদ্ধতি। সারা বিশ্বে 91টি দেশে পিয়ার পদ্ধতি আছে, অনেক উন্নত দেশেও পিয়ার পদ্ধতি আছে। 53 বছর পর্যন্ত যে ধারায় নির্বাচন চলছে, এটা জাতিকে ক্ষত বিক্ষত করেছে, জাতির ভাগ্যে কলঙ্কের লেপনা এঁটেছে। তারা ভোট ডাকাতি করেছে, ভোট চুরি করেছে, দিনের ভোট রাতে করেছে, তারপরে বিনা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা তারা দেখিয়েছে। কাজে এই 53 বছর যে ধারায় নির্বাচন চলে আসছে, এটা দিয়া সঠিক জনমতে প্রতিফলন ঘটবে না। এই জন্য আমরা চাই যে সংসদ নির্বাচনে আপনার পিয়ার পদ্ধতির নির্বাচন। আপার কক্ষে যদি পিয়ার হয়, লোয়ার কক্ষে পিয়ার না থাকে, তো ওই আপার কক্ষের কোনো প্রয়োজন নাই। এই জন্য আমরা চাই লোয়ার কক্ষে বা সংসদে পিয়ার পদ্ধতি নির্বাচন চাই। এইটাই একমাত্র মৌলিক সংস্কারের প্রধানতম দিক হলো পিয়ার পদ্ধতি। এটা গণদাবিতে ইতিমধ্যে পরিণত হয়েছে। জনমতে ইতিমধ্যে আপার হাউসে 71%, কিন্তু লোয়ার হাউসে কি হবে? লোয়ার হাউসটা যদি না হয়, তা আমার হাউসে কোনো মূল্য নাই। এমনি তো আমরা একটা ইউনিটারি দেশ। এই ইউনিটারি দেশে এখানে কোনো প্রদেশ নাই, কোনো অঙ্গরাজ্য নাই, এখানে আরেকটা উচ্চ কক্ষ, এটা তো কোনো প্রয়োজন নাই। যদি নিম্নকক্ষে পিয়ার না হয়, তো উচ্চ কক্ষের তো কোনো প্রয়োজন নাই। নিম্নকক্ষে যদি না হয়, তাহলে আপনারা আগামী নির্বাচন ফেব্রুয়ারিতে হবে, আপনারা কোনো আন্দোলনে যাবেন না? হলে নিম্নকক্ষে যদি সরকার গড়িমসি করে, এর ব্যাপারে কোনো গুরুত্ব না দেয়, তা আমরা দাবি করছি এইটাকে বাস্তব জনমত নেওয়ার জন্য আমরা গণভোটের দাবি করেছি। গণভোট যদি তারা সরকার দিতে ব্যর্থ হয়, তারপরে আমরা এই দাবিতে জনগণকে সাথে নিয়ে আমরা রাজপথে নামবো এই পিয়ার পদ্ধতি বাস্তবায়নের জন্য। আরেকটি বিষয় আমরা আপনার কাছে জানতে চাই, সেটা হলো যে আপনি দেখেছেন যে সিলেটের খুবই জনপ্রিয় একটি জায়গা, মানুষ যেখানে ঘুরতে যায় সেখান থেকে পাথর হরিলুট হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখছেন যে এই পাথর ও হরিলুটের বিষয়ে সর্বদলীয় ঐক্য হয়েছে, অর্থাৎ সব দলের মানুষই পাথর চুরি করছে বা পাথর নিয়ে যাচ্ছে। এখানে কি ইসলামী আন্দোলনের কেউ জড়িত আছে কিনা? প্রশ্নই আসে না। ইসলামী আন্দোলন কোন হরিলুট বলেন, দুর্নীতি বলেন, সন্ত্রাস বলেন, চাঁদাবাজি বলেন, দখলবাজি বলেন, এই কোন অনৈতিক কাজের সাথে ইসলামী আন্দোলন কোনোদিন জড়িত ছিল না, বর্তমান নাই, ভবিষ্যতে থাকবে না ইনশাল্লাহ। কারণ ইসলামী আন্দোলন একটা আদর্শবাদী সংগঠন। এখানে আমাদের নেতা, সবচেয়ে ভালো নেতা একজন আধ্যাত্মিক, ধর্মীয় এবং রাজনৈতিক নেতা। আমাদের দল সর্বোত্তম দল বাংলাদেশে, এবং আমাদের আদর্শ হল ইসলাম, সর্বকালের সর্বশ্রেষ্ঠ আদর্শ হল ইসলাম। কাজে এই কারণে কোনো অনৈতিক কাজের সাথে আমাদের কোনো নেতা কর্মী কখনোই জড়িত ছিলেন না, বর্তমানেও নাই এবং ভবিষ্যতেও থাকবেন না ইনশাআল্লাহ। আরেকটি বিষয়ে আমরা জানতে চাই যে অনেকেই বলেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশ এক সময় গত সরকারের আমলে আওয়ামী লীগের সাথে আতাত করে চলেছেন। এখন অনেকেই বলছেন যে আপনাদেরকে ক্ষমা চাইতে হবে। আসলে কি বিষয়টা? এটা হলো একটা মিথ্যা প্রপাগান্ডা। কিন্তু অশুভ কতগুলো রাজনৈতিক দল আছে, তাদের বিভিন্ন অপকর্মের ফিরিস্তি ঢাকার জন্যে তারা এই ধরনের একটা আপোষহীন আদর্শবাদী সংগঠনের মধ্যে একটা মিথ্যা অজুহাত তারা ছড়িয়েছে। আমরা কোনোদিন আওয়ামী লীগের সাথেও ছিলাম না, বিএনপির সাথেও ছিলাম না। আমাদের পরিষ্কার কথা, আমরা ইসলামের ভিত্তিতে আমাদের দল গঠন হবে। কোনো স্বৈরাচার, দুরাচার, দুর্নীতিবাদ, সন্ত্রাসী, ফ্যাসিস্টদের এবং আধিপত্যবাদের দালালদের সাথে আমরা কখনো ছিলাম না, বর্তমানে নাই, আগামীতেও থাকবো না ইনশাল্লাহ। আপনারা তো অতীতে আমরা দেখেছি যে জামায়াতের সাথে আপনাদের বিভিন্ন বিষয় নিয়ে দ্বন্দ্ব ছিল, তো যাদের সাথে দ্বন্দ্ব ছিল তাদের সাথে এখন জোট করছেন কেন? দ্বন্দ্বই না, আকিদাগত কিছু ব্যাপার ছিল, কথাবার্তা ছিল, কিন্তু আমরা জোট করছি না। আমরা নির্বাচনী সমঝোতা করছি দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, কল্যাণের স্বার্থে এবং 24-এর চেতনা বাস্তবায়নের স্বার্থে আমরা করেছি। আমরা নির্বাচনী সমঝোতা করব, যেখানে যে দলের যোগ্য প্রার্থী থাকবে আমরা সব দল মিলে তার পক্ষেই কাজ করব, যাতে এদেশে একটা মৌলিক পরিবর্তন করা যায়, দুর্নীতি, দুঃশাসন, সন্ত্রাস মুক্ত একটি সুখী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করা যায়। এই লক্ষ্যেই আমরা শুধু ইসলামী দল না, এর সাথে সাথে আরো কিছু দেশপ্রেমিক দলও আছে, তাদের সাথে আলোচনা চলছে ইনশাআল্লাহ। আমরা আগামীতে এদেশে একটা মৌলিক পরিবর্তন আনবো এবং এই দেশে কোনদিন ফ্যাসিস্ট, খুনি, মানবতা বিরোধী অপরাধী আর কোনদিন ক্ষমতা আসতে না পারে। এই জন্যই আমাদের এই প্রক্রিয়া চলমান। অনেকে বলছেন যে এই জামায়াত, ইসলামী আন্দোলন, এনসিপি
তারা আসলে চাচ্ছে না আগামী নির্বাচনটা হোক। আসলে কি আপনারা চাচ্ছেন না, নাকি আপনারা তাহলে কি চাচ্ছেন? এটা একটা মিথ্যা অজুহাত। আমরা নির্বাচন চাবো কেন? আমরা নির্বাচনী দল, আমরা তো সবসময় নির্বাচন করে আসছি। 2018 সালে আমরা 300 আসন প্রার্থী দিচ্ছি, একটা আসন বাদে 299টা। আমরা সর্বোচ্চ আসন নির্বাচন করেছি, সব নির্বাচন আমরা করেছি। নির্বাচন পাশানোর প্রশ্ন কেন? কেন এটা স্বার্থ কি আমাদের? বরং একটা অজুহাত আপনার 24 জুলাই অভ্যুত্থানের চেতনাকে বুলন্ডিত করে যেনতন ভাবে 53 বছর যে ধারায় নির্বাচন চলে আসছে, সেই ধারায় নির্বাচন করলে আমরা তো কোনো ফলপ্রসূ নির্বাচন পাবো না। আমরা বিগত 53 বছরের নির্বাচন দেখেছি, একটা কলঙ্কিত নির্বাচন আমরা প্রত্যেকটা টাইমে দেখেছি। এবং যারা নির্বাচনের নামে জনমতকে উপেক্ষা করে, জনমতকে পদদলিত করে, সন্ত্রাসী কালো টাকার দৌরত্ব দিয়ে যারা ক্ষমতায় গিয়েছে, তাদের প্রক্রিয়াই হলো যে 53 বছর যেভাবে তারা অবৈধভাবে ক্ষমতায় গিয়েছে, ওইভাবেই তারা আবার ক্ষমতায় যাবে। আর ক্ষমতায় যাওয়া মানেই হলো দেশের সম্পদ লুটপাট করা, বিরোধী দলকে নেস্তনাবুদ করা। এটাই হলো তাদের মূল ভূমিকা। এই জন্য আমরা আর ওই তাদের ফাঁদে আর পা দেব না। এই জন্য নিজের অপকর্ম ঢাকার জন্যই একটা খর অজুহাত নির্বাচনকে পাশানোর জন্য। আমরা দেখেছি নির্বাচিত সরকারটা কি করেছে। নির্বাচন সরকার, আজকের শেখ মুজিবের সরকার ছিল নির্বাচিত সরকার, সেই নির্বাচিত সরকারে কিন্তু পরবর্তীতে বাকশাল গঠন করেছে। তারপরে আমরা দেখেছি বিএনপির সরকার, নির্বাচিত সরকার, সেখানে কিন্তু 111 সৃষ্টি হয়েছে। তারপরে আমরা দেখেছি শেখ হাসিনার তথাকথিত নির্বাচিত সরকার, সেখানে কিন্তু আপনার 24 জুলাই আগস্ট হয়েছে। তা নির্বাচনী সরকারের ব্যর্থতাই এই যতগুলো অঘটন করেছে, এই জন্য তারাই দায়ী। হবে বলে আপনি মনে করেন? চিন্তাই, রাহাজানি, চাঁদাবাজি, দখলবাজি, থানা লুট কারা করে এই দেশের মানুষ সব জানে তো। আর এই দেশের মানুষ যখন তার টের পেয়েছে যে কোনো চাঁদাবাজকে, দখলবাজকে, সন্ত্রাসীকে, খুনিকে, থানা লুটকারীদের আর ভোট দেবে না, তখনই তারা নির্বাচনের নামে একটা ধোঁয়া তুলে এবং অন্য দলকে যাতে কোনো ভালো ভূমিকা রাখতে না পারে, ভালো কোনো ইস্যু তারা আনতে না পারে, এই জন্য তারা একটাই কথা বলে, নির্বাচন পাঠানের পিছনের একটা ষড়যন্ত্র ওনারা গন্ধ পায়। নির্বাচনের জন্য ওনরাই তো সঠিক নির্বাচন, ওনরাই তো দায়ী। ওনারা এককভাবে এটা নির্বাচন করছেন না, কোনো দল নির্বাচন যায় না, ওনারা করছেন না। ওনারা তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্ত করছেন না। ওনারা বলছে না যে নিরপেক্ষ বলতে আপনার কি কয় শিশু এবং পাগল ছাড়া কেউ নিরপেক্ষ হতে পারে না। এটা সাথে ওনারা করেছেন। তাহলে কি এই প্রশাসন দ্বারা আপনি কি মনে করছেন যে আগামী নির্বাচন সুষ্ঠু হবে? এই প্রশাসনকে আরো শুদ্ধ অভিযান চালাইতে হবে। এই প্রশাসনের মধ্যে আওয়ামী লীগের ফ্যাসিস্টদের কিছু এজেন্ট ঢুকে আছে। তারা বিভিন্নভাবে এই প্রশাসনকে ব্যবহার করে দেশের স্থিতিশীলতা তারা ধ্বংস করতে চায়। এই জন্য আমরা দাবি জানিয়েছি যে প্রশাসনের সর্বক্ষেত্রে যে এই ধরনের ফ্যাসিস্টদের যারা এজেন্ট রয়েছে, ঘাপটি মেরে রয়েছে, তাদেরকে শুদ্ধি অভিযান চালিয়ে তাদেরকে প্রশাসন থেকে তাদেরকে বাদ দিতে হবে, তাদের বিচার করতে হবে। এটা আমরা দাবি জানিয়েছি। যদি এই বিচার এবং সংস্কার না হয়, তাহলে কি ফেব্রুয়ারিতে আপনারা নির্বাচন চান? আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন চাই, ফেব্রুয়ারিতে আমরা নির্বাচন চাই, কিন্তু পিয়ার পদ্ধতির মাধ্যমে নির্বাচন চাই, যার মাধ্যমে শতভাগ জনমতের প্রতিফলন ঘটবে। এই জন্য আমরা পিয়ার চাই। একটা কার্যকরী সংসদ হবে, এই জন্যই পিয়ার চাই। কালা টাকার দৌরত্ব বন্ধ হবে, এই জন্যই আমরা পিয়ার চাই। ভোট চুরি হবে না, রাতে দিনের পর রাতে হবে না। এই ধরনের একটা সুষ্ঠু নির্বাচনের জন্য পিয়ার পদ্ধতি নির্বাচন আমরা চাই। কারণ সারা বিশ্বে 91টা দেশে এই পিয়ার পদ্ধতির নির্বাচন আছে। সেখানে উল্লেখযোগ্য দেশের মধ্যে টার্কি, ইন্দোনেশিয়া, তারপর আছে ব্রাজিল, সাউথ আফ্রিকা, সুইজারল্যান্ড, ডেনমার্ক, রোমানিয়া, সুইডেন থেকে শুরু করে অনেক অনেক দেশে, উন্নত দেশে আপনার এই পিয়ার পদ্ধতির মাধ্যমেই তারা এই নির্বাচন করে আসছে। এই জন্যে আমরা বাস্তবতার দাবি হলো, সময়ের দাবি, জনগণের দাবি, পিয়ারের মাধ্যমে আগামীতে সংসদ নির্বাচন হবে, যাতে মানুষ একটা সুস্থ, অবাধ, নিরপেক্ষ ভোট দেখতে পায় এবং এর মাধ্যমে একটা কার্যকরী সংসদ গঠিত হয় এবং এই কার্যকরী সংসদের মাধ্যমে জনগণের আশা আকাঙ্ক্ষা, জনগণের প্রত্যাশা পূরণ হয়। এটা আমার চাই। আগামীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ আগামী নির্বাচনে আপনাদের কতজন প্রার্থী এ পর্যন্ত চূড়ান্ত হয়েছে? আমরা ইতিমধ্যে করেছি, এখনো চূড়ান্ত আরো যাচাই বাছাই চলছে। তারপরে আবার যখন আমরা নির্বাচনে সমঝোতা করছি সমস্ত দলের সাথে, তাদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে আমরা চূড়ান্ত করব। সেই প্রক্রিয়াধীন চলমান। অনেক ধন্যবাদ আপনাকে। অনেক ধন্যবাদ আপনাকে সেন্ট্রির পক্ষ থেকে। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে।
হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা। চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changetv.press, এক ফোঁটা হলুদও নেই। অনলাইন টিভি চ্যানেল চেঞ্জ টিভি 6 বছর ধরে ওনারা কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। প্রায় 22 লাখ সাবস্ক্রাইবার আছে এর। আর যে কোনো অনুষ্ঠান 10 লাখের মতো মানুষ এটা প্রতিদিন মানুষ দেখে থাকে। আমিও এই চ্যানেল নিয়মিত দেখি। তো চেঞ্জ টিভির পক্ষে আমির মোমিনুল মানিক সাহেবের উপস্থাপনা, প্রশ্নের ধরন, এগুলো জনগণ দেখতে চায়, শুনতে চায়। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। changetv.press, এক ফোঁটা হলুদও নেই। চেঞ্জ টিভি, তো আমি তাদেরকে আমার অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি, কারণ তারা যে ভূমিকা রেখেছে এই সময়, একটা কঠিন সময় ছিল, সেটাতে যেমন ভূমিকা রেখেছে, এমনকি 5ই আগস্টের পরে নতুন বাংলাদেশেও তারা তাদের সেই তীক্ষ্ণ একটা সমালোচনামূলক এবং যেটাকে আমি গঠনমূলক বলি সেরকম একটা ভূমিকা রাখছেন। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে এই ভূমিকা আমাদের দরকার, আমরা চাই এটা থাকুক এবং আরো যেন সমৃদ্ধ হয়। নতুন বাংলাদেশ নির্মাণে আমরা চাই যে চেঞ্জ টিভি যে সমালোচনাগুলো করছে বা যেগুলো আমরা তুলে ধরছেন, সেটা এমন করে করবেন যেন আমরা সেখান থেকে শিখতে পারি এবং সবাই মিলে যেন আমরা নতুন বাংলাদেশকে সত্যিকার অর্থে বৈষম্য বিহীন একটা সমাজ গড়ে তুলতে পারি, সেটা আপনারা সহজ চেষ্টা করুন। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।